আমরা আজকের ক্লাসে কারো কিছু প্রশ্ন থাকলে এটা নিয়ে আলোচনা করব। আসলে অনেকদিন যাবত আমরা এই ক্লাসটা করি না। আমরা আগে যেটা করতাম যে তোমার কি জানতে ইচ্ছে করে, যার যেটা জানতে ইচ্ছে করে তোমরা সেটা বলতে পারো। চেষ্টা করবো তোমাদের উত্তরটা দেওয়ার মতো, তবে সবগুলা যে উত্তর দিতে পারবো তাও কিন্তু না। তো সাইফুলের কি প্রশ্ন বলো তো? স্যার, গ্রেপ্তার এড়াতে একজন আসামি অন্য থানা এলাকায় আশ্রয় নিল। হ্যাঁ, একজন আসামি। অন্য সাইফুল থানা বলো। এলাকায় আশ্রয় গ্রেপ্তার এড়াতে একজন আসামি অন্য থানা এলাকায় আশ্রয় গ্রহণ করল। এক্ষেত্রে করণীয়। আশ্রয় গ্রহণ করলো। এক্ষেত্রে করণীয় কি, এই তো? আচ্ছা, হ্যাঁ বলো। আমির হামজা। স্যার, ওই যে আমার একটা প্রশ্ন করছিল অনেকদিন আগে, চলমান পরিস্থিতিতে বলতে পারছি না, যে জনসাধারণ যদি কাউকে গ্রেপ্তার করে তাহলে তো। দাঁড়াও, জনসাধারণ, আমি তো লিখতেছি ভাই। জি স্যার। কাউকে গ্রেপ্তার করে যদি পুলিশের কাছে সোপর্দ না করে, নিজে আটক রাখে, গ্রেফতার করে সেক্ষেত্রে যদি পুলিশের কাছে সোপর্দ না করে, সোপর্দ না করেন, হ্যাঁ, এই তো। সেক্ষেত্রে, জি স্যার, সেক্ষেত্রে জনসাধারণের কি অপরাধ? সেক্ষেত্রে জনসাধারণের অপরাধ কি, এই তো? জি স্যার, সঠিক স্যার। এরপরে নাজমুল, শীতল, কারো কিছু বলার থাকলে, জানতে যার যার কিছু জানার ইচ্ছা থাকে বলো, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। তা থানার অফিসার ইনচার্জ কোন কোন ক্ষেত্রে জামিন প্রদান করতে পারে, বা কি জানান। শর্ত মুক্তি দিতে পারে? দাঁড়া দাঁড়া, অফিসার ইনচার্জ, জামিন প্রদান। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কোন ক্ষেত্রে জামিন প্রদান করতে পারে, গুড। আর তারপরে? এফআইআর বই পুলিশের কোন কোন ইউনিটে থাকে স্যার, এটা জানা যায়? হ্যাঁ হ্যাঁ, এফআইআর বই পুলিশের কোন কোন ইউনিটে থাকে স্যার? এফআইআর বই শুধুমাত্র থানায় থাকে, আর কোনো ইউনিটে থাকে না। এটা কোনো প্রশ্ন না। প্রশ্নটা হতে পারে যে এফআইআর কোথায় কোথায় প্রেরণ করতে হয়, সেটা হতে পারে। কিন্তু এফআইআর বই স্যার কোথায় থাকে? এফআইআর বই থানা ছাড়া আর কোথাও থাকে না। স্যার, তাহলে যদি থানা ছাড়া কোথাও না থাকে বিষয়, সিআইডি এই মামলাগুলো নেয় কিভাবে স্যার? ওই যে থানায় মানি মামলা হয়, লন্ডারিং। থানার মামলা রেকর্ড হবে। থানায় নিয়মিত মামলা রেকর্ড হবে, ওই এই জন্য তো বললাম থানায় কাজ করতে হয়। ওই খতিয়ান সেটাই রেজিস্টারের ডান পাশে একবার লেখা আছে, মামলাটি সিআইডি কর্তৃক তদন্তাধীন, ডিবি কর্তৃক তদন্তাধীন, র্যাব কর্তৃক তদন্তাধীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক তদন্তাধীন। বুঝতে পারছো? জি স্যার। মামলা রেকর্ড করতে গেলে থানা ছাড়া কোনো মামলা রেকর্ড হবে না। আমলযোগ্য অপরাধ সম্পর্কে এজাহার রেকর্ড করতে গেলে থানায় যেতে হবে। আর আদালতে যেটা করে সেটা নালিশ, সেটা আমলযোগ্য অপরাধ হোক আর আমলের অযোগ্য অপরাধী হোক। বুঝতে পারছো? এজাহার শব্দটি আসতে গেলে থানায় আসতে হবে। ক্লিয়ার স্যার। হুম। তা তোমাদের কি ধারণা নাই? তোমরা ভাবছো যে সিআইডি তে মামলা রেকর্ড করে? স্যার, হ্যাঁ। পুলিশ যে এনআইআর জমা দেয় স্যার, যদি মারা যায় তাহলে কি কি, কি, ভালো করে বলো। কোন আসামি মারা গেল, পুলিশ যে আসামি গ্রেপ্তার করতে গেল সে আসামি মারা গেছে, তাহলে দাঁড়াও কিভাবে দাঁড়াও, প্রতিবেদন দিবে? গ্রেপ্তার কালে আসামি মারা গেলে করণীয় কি, এটা নাকি? হ্যাঁ। স্যার এটা আর একটা স্যার, এনআইআর আছে না স্যার, এনআইআর, পুলিশ ওই যে আসামি ওয়ারেন্ট করতে আসামি মারা গেছে স্যার, তাহলে এটা কিভাবে কোর্টে জমা দিবে ওই যে আরে এনআইআরটা? সেটা বলো না, এখন গ্রেপ্তার কালে তোমার তো বলো না। তোমাকে প্রশ্নটা হবে যে
আপনি যাকে গ্রেপ্তার করতে গেছেন, পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গেছেন, যদি জানতে পারেন সে আসামিটা মারা গেছে, সেক্ষেত্রে আপনার জি করণীয় স্যার, কি? বিষয়টা এরকমই। জি স্যার, এটা এটা জি একটা স্যার, জি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম। এরপরে আর কাছে কিছু আছে? কোন কোন এরকম মামলায় আলোচনা। এমইআর দাখিল করতে হয় না? কোন কোন মামলায় এমই দাখিল করতে হয় না? কোনো মামলায় এমনি দাখিল করতে হয় না, কোনো মামলায় এমনি দাখিল করতে হয় না, আবার সব মামলায় এমনি দাখিল করতে হয়। এমনি দাখিলের বিষয়টা হলো এরকম, যদি তদন্তকারী কর্মকর্তা মনে করেন যে মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে এমনি দাখিল করা প্রয়োজন, সেক্ষেত্রে উনি দিতে পারেন। আমরা অনেক মার্ডার কেস তদন্ত করছি, এমনি দাখিল করি না। এমনি দাখিল করতে হবে, বাধ্যতামূলক না। পিআরবিতে বলা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মামলার ওই অবস্থান সম্পর্কে অবহিত করেন, অর্থাৎ মামলাটি আমি এই করতে চাচ্ছি। এমনি দাখিল করার অর্থটা হলো তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন যে আমার মামলা সম্পর্কে আমি এই ব্যবস্থা গ্রহণ করেছি। আর এই বিষয়টা হলো এরকমই, যাতে আচ্ছা, আহ, যাতে তদন্তকারী কর্মকর্তা কয় না তার গা বাঁচাইছে, এরকম আর কি। বুঝতে পারছো? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এমনি সকল মামলা দিতে হয় না, এমনি বাধ্যতামূলক না। আমরা অনেক মামলা এমনি দিইনি, আবার অনেক মামলা এমনি দিয়েছি। বিষয়টা কি বুঝতে পারছো তোমরা? আর আর কারো কিছু আছে বলার? আচ্ছা, আমাদের সাইফুল যে কথাটা বলছে যে গ্রেপ্তার এড়ানোর জন্য একজন আসামি যদি অন্য থানা এলাকায় আশ্রয় গ্রহণ করেন, সেক্ষেত্রে করণীয় কি? যেখানে থাক না কেন আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন। আপনার মামলার আসামি যেখানে আছে সরাসরি গিয়ে আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন। তবে গ্রেপ্তারের ক্ষেত্রে একটা কথা বলা আছে, আপনি তাকে কি জন্য গ্রেপ্তার করবেন। মামলায় গ্রেপ্তার, আপনার মামলার পলাতক আসামি, এক্ষেত্রে আপনার মামলার পলাতক আসামি আপনাকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট থানায় গিয়ে আপনাকে অবহিত করতে হবে। এই জন্য বলা আছে অধিদর্শন পত্র। কারণ আপনি গিয়ে অন্য থানা এলাকায় গ্রেপ্তার করতে পারবেন, আপনি যে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারবেন। কারণ সিআরপিসি এর 58 ধারায় যে বক্তব্যটা বলা আছে যে যাকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা পান, তাকে অনুসরণ করে যে কোনো জায়গায় গিয়ে গ্রেপ্তার করতে পারবেন। আবার গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে এই কথাটি বলা আছে। তো আপনার মামলার আসামি যেখানে থাক না কেন, আপনি তাকে মামলার ধরন অনুযায়ী তাকে গ্রেপ্তার করতে পারবেন। মানে অর্থাৎ আপনার মামলা পলাতক আসামি, আপনি যে কোনো জায়গায় গিয়ে গ্রেপ্তার করতে পারবেন। গ্রেপ্তার করার পর আপনার করণীয়টা হবে আপনি সংশ্লিষ্ট থানাকে অবহিত করবেন। এই জন্য অবহিত করবেন যে ওই লোকটাকে আপনি নিয়ে গেলেন, ওই লোকের আত্মীয় স্বজন যদি ওই থানায় গিয়ে খোঁজে, তাহলে তো ওই থানা বলতে পারবে না যে কে তাকে নিয়ে গেল। এই জন্য বলা আছে যে আপনার মামলার একজন আসামি যদি অন্য গ্রেফতার এড়ানোর জন্য অন্য কোনো থানা এলাকায় অবস্থান করে, তাহলে এটার এইগুলো কোনো ধারা হয় না। বুঝতে পারছো সাইফুল? জি সবার স্যার। ক্ষেত্রে ধারা হয় না, কি ধারা আছে কোথাও? আপনি জানতে পারলেন আপনার থানা এলাকার আসামি অন্য থানায় আছে, আপনি কি করবেন? নিজে গ্রেফতার করতে পারবেন। এখন দূরত্বের কথা বলা নেই, যদি বলা থাকতো যে বরিশাল রংপুরে আছে, আপনি যে কোনো জায়গায় গ্রেফতার করতে পারেন। শুধু একটা কথাই বলা আছে, যাকে আপনি গ্রেফতার করেছেন সেই আসামিটাকে গ্রেপ্তারের স্থান থেকে থানা আসা পর্যন্ত এবং কোর্টে যাওয়ার সময় বাদ দিয়ে 24 ঘন্টার অধিক আপনি রাখতে পারবেন না। এটাই বলা আছে। কি আমার কথা বুঝতে পারছেন নাজমুল বা সাইফুল? জি স্যার। কি এখানে কোনো ধারা টারা দেওয়া আছে কি সাইফুল? এখানে ধারা কি তো স্যার দেওয়া আছে সিআরবিসির 166 আসবে স্যার? আছে স্যার, দেওয়া আছে। 166 তো তল্লাশির বিষয়টি বলা আছে, এই জন্য আর সমস্যাটা। 166 কিন্তু কোনো আসামি গ্রেপ্তারের নয়। 166 হলো আপনার মামলার আলামত তল্লাশি। উদ্ধারের লক্ষ্যে। তাহলে আমরা কি আচ্ছা। ভুল বলতেছি? আমরা কি ভুল লিখতেছি? না একশো স্যার। ছেষট্টি 166-তে দেখো তো কোথাও বলা আছে নাকি যে পুলিশ অফিসার একজন ব্যক্তিকে অন্য থানা এলাকায় গিয়ে গ্রেপ্তার করতে পারেন? সেখানে বলা আছে অন্য থানা এলাকায় গিয়েছে। 166-2 বলা আছে অন্য থানা এলাকায় গিয়ে কি করতে পারবে? তল্লাশি মালামাল করতে তার জব্দ। পারবে, মামলার আলামত। আলামত উদ্ধারের জন্য বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারবেন। কিন্তু গ্রেপ্তারের ক্ষেত্রে কি এই কথাটি বলা আছে কি? না স্যার, তাহলে স্যার গ্রেপ্তারের ক্ষেত্রে কি কি করণীয়? সেক্ষেত্রে কোন ধারা এটা পড়লে আমরা কিছুই না, তার এটা বাইরে কোনো ধারা আসার সুযোগ নাই তো এখানে। এখানে কথাটা হবে যে কোনো মামলা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন তাহলে মামলার আসামি অন্য কোনো থানা এলাকায় অবস্থান করতেছেন, তাহলে তিনি সে থানা এলাকায় গিয়ে তাকে গ্রেপ্তার করতে পারেন। তবে
গ্রেপ্তারের পর তার দায়িত্ব হবে এই গ্রেপ্তারকৃত ব্যক্তি সম্পর্কে ওই আসামিটা যে থানা এলাকায় বসবাস করে সেই থানার অফিসার ইনচার্জকে অবহিত করা। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এদেরকে আবার 58 এখানে দ্বারা হবে স্যার? হ্যাঁ হ্যাঁ 58 দ্বারা কি শুরু করা যাবে স্যার? না, 58 ধারা দেওয়া যাবে না। 58 ধারাটা হলো তোমার সম্মুখে আছে, আর এখানে হলো অন্য থানা অবস্থান করতেছে। 58 ধারাটা হলো তুমি তাকে মানে তোমার সামন দিয়ে এসে চলে যাচ্ছে। অন্তরান্তরে। আর এখানে প্রশ্নটা হলো যে তুমি জানতে পেরেছো। কথাটা বোঝা গেছে সাইফুল? সকল ক্ষেত্রে ধারা হয় না। জি স্যার। যদি কেউ ধারা দিয়ে থাকে অন্য কোনো গাইডে ভুল দেওয়া আছে। 166 ধারা কি, 166তে কি বলা আছে? 166-র বক্তব্যটা হলো যে একজন পুলিশ অফিসার তার থানা এলাকায় যেভাবে তার মামলার তদন্তের স্বার্থে কোনো কিছু উদ্ধারের জন্য তল্লাশি করতে বা ক্ষমতাবান, অনুরূপভাবে অন্য থানাকেও এই বিষয়টি তল্লাশি করার জন্য পত্র প্রেরণ করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আর ওখানে বলা আছে যে ওইটা পাওয়ার পর তারা তার থানা এলাকায় যেভাবে তল্লাশি করতো অন্য থানা এলাকার পত্র পেয়ে একই রকম তল্লাশি করবেন। কিন্তু আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে তো এখানে বলা নেই। একটা কথা বলা আছে যে আপনার মামলার আসামি আপনি যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করতে পারবেন। সিআরপিসি তে কোথাও বলা নেই, সিআরপিসি তে কিন্তু কোথাও বলা নেই যে আদালত প্রাঙ্গণ থেকে কোনো আসামিকে গ্রেপ্তার করা যাবে না। সিআরপিসি তে কিন্তু বলা নেই। কোন ধারায় বলা আছে? হ্যাঁ। না স্যার, নাই স্যার। যাও, পরবর্তী যে প্রশ্ন, তাহলে কি আমরা বুঝতে পারছি এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যদি এরকম থাকে যে আপনি একজন পুলিশ অফিসার, আপনি জানতে পারলেন আপনার তদন্তাধীন মামলার একজন আসামি অন্য থানা এলাকায় অবস্থান করতেছে, সেক্ষেত্রে তখন আপনি এই কাজটি করতে পারেন যে এই আসামিটাকে আপনি গ্রেপ্তার করতে পারেন অন্য থানা এলাকায়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। জনসাধারণ কাউকে গ্রেপ্তার করে যদি পুলিশের কাছে সোপর্দ না করেন সেক্ষেত্রে জনসাধারণের অপরাধ কি? অর্থাৎ একজন জনসাধারণ যদি কাউকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ না করেন সেক্ষেত্রে জনসাধারণের অপরাধ কি? এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে জনসাধারণ কতদিন পর্যন্ত আটক রাখছে, এটা অন্যায় আটকের অপরাধ। এটা কি বুঝতে পারছো? জি স্যার, অন্যায় আরো। অর্থাৎ পেনাল কোডের 342 ধারা অন্যায় আটকের শাস্তি, যেহেতু দিন উল্লেখ করা নেই তাহলে মনে করতে হবে 342। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, বুঝতে যদি প্রশ্ন আসে যে জনসাধারণ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে যদি পুলিশের নিকট সোপর্দ না করেন সেক্ষেত্রে জনসাধারণের অপরাধ কি, এই পেনাল কোডের 342 ধারায় বলা আছে অন্যায় আটকের শাস্তি। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে আটক রাখেন তার শাস্তির কথা এখানে বলা হয়েছে, তাহলে শাস্তিটা হবে পেনাল কোডের 342 ধারা। কি আমার কথা বুঝতে বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। বুঝছি স্যার। কি অন্য কোনো গাইডে কি অনেকগুলো ধারা দেওয়া আছে নাকি এখানে? অনেকগুলো ধারা বলতে স্যার আমার যে প্রশ্নটা করছে ও উত্তর দিল 343, 47, পরে আমি 42 বলে ওর সাথে তর্ক করলাম যে এনে তো আপনি যে প্রশ্নটা করলেন না, প্রশ্ন এটা তো যদি বলা ডিসি। থাকতো 3 দিন আটকায় রাখছে, 2 দিন আটকায় জি রাখছে, স্যার, 7 দিন আটকায় রাখছে গোপন স্থানে, আমি যেমন এই যে আমি এই আয়নাঘর, কথাটাই বলছিলাম। জি স্যার। না যেমন এই যে জি আয়নাঘর, স্যার। আয়নাঘরে যাদেরকে আটকায় রাখছে এটা 345। আয়নাঘরের বিষয়টা 345, মানে এমন জায়গায় রাখছে যাতে খুঁজে না পায়। বুঝো নাই? আবার এখানে 364 হতে পারে, খুন করার উদ্দেশ্যে খুন করে রাখা, আয়নাঘরের বিষয়গুলো। কিন্তু এখানে প্রশ্নে বলা আছে যে জনসাধারণ কাউকে গ্রেপ্তার করে যদি পুলিশের নিকট সোপর্দ না করেন সেক্ষেত্রে জনসাধারণ অপরাধ কি। এখানে তো বলে নাই যে জনসাধারণ 3 দিন আটকায় রাখছে। তো এখানে সব জায়গাতেই সব কথা লেখা আছে। হ্যাঁ, সব জায়গাতেই কথা বলা আছে, কিন্তু 342-এ ওইভাবে নাই। 342-এ শুধুমাত্র ওই কথাটাই বলা আছে অন্যায়ভাবে অন্যায় আটকের শাস্তি, কি না বেশি কিছু আছে?
হ্যাঁ, স্যার অন্যায় আটক। অন্যায় আটক। হ্যাঁ, অন্যায় আটক না রে পাগল, অন্যায় আটকের শাস্তি। এখানে বলা আছে অন্যায় আটকে, আর বলা আছে এখানে অন্যায় আটকের শাস্তি, বলছে যদি কোনো ব্যক্তি কাহাকে অন্যায়ভাবে আটক করেন তাহলে সেই ব্যক্তি এই ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করে। তার মানে এটা হলো 342 কোনো দিনক্ষণ উল্লেখ করা নেই। তো যেহেতু প্রশ্নে দিনক্ষণ উল্লেখ করা নাই, সেহেতু এই প্রশ্নের উত্তরটা হবে পেনাল কোডের 342 ধারা। আমার কথা বোঝা গেছে না বোঝো নাই? আমি রমজান, আমি রমজান মনে হয় নেটওয়ার্কের বাইরে চলে গেছে। হুম, এখানে কে কি বললো সেটা দেখার বিষয় না, আমরা আইনের বাইরে যাব না। আমার কথা কি বুঝতে পারছো? কে? আমি রমজান, শুনতে পাচ্ছ আমাকে? শুনতেছি স্যার, একটা ফোন আসছিল তো ডিস্টার্ব করছেন এটা স্যার। মানে মনে করো 343-এ বলা আছে 3 বা ততোধিক দিনের জন্য, 344-এ বলা আছে 10 বা ততোধিক জন্য, 10 বা ততোধিক দিন, 345-এ বলা আছে যদি খোঁজ খবর না পায়, এরকম। তো 342-এ শুধু বলা আছে অন্যায়ভাবে আটকের শাস্তি। তো প্রশ্নে কোনো দিনক্ষণ উল্লেখ করা যেহেতু নাই, সে স্যার কারণে 346 স্যার, ওই যে আয়না ঘর বললেন। না, আয়না ঘরের হিসাব বাদ দাও, আমি এখানে কথা বলছি, তুমি আবার কোনটাতে দৌড়াচ্ছ? আমি এখানে কথা বলতেছি। উত্তরটা হলো যেহেতু দিনক্ষণের কথা বলা নাই, সেহেতু পেনাল কোডের 342 ধারা হবে। কি আমির হামদা, বুঝতে পারছো? জি স্যার, সঠিক স্যার, আমি এটা নিয়ে তর্ক করছি, আমি 342-এ বলছি জি স্যার। হ্যাঁ, আর যদি এরকম উল্লেখ করা থাকে যে গ্রেপ্তার করে তিনি 5 দিন পর্যন্ত, 10 দিন পর্যন্ত কিংবা 50 দিন পর্যন্ত গোপন স্থানে আটক রেখেছেন যাতে কেউ খবর না পায়, সেক্ষেত্রে অন্য ধারা চলে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, আর কারো কিছু বলার আছে এই ধারা সম্পর্কে? না স্যার। আচ্ছা, মালিকুলের প্রশ্নটা ছিল এরকম যে স্যার, অফিসার ইনচার্জ কোন কোন ক্ষেত্রে জামিন প্রদান করতে পারেন? আসলে অফিসার ইনচার্জে জামিনের ক্ষমতা দেওয়া হয়েছে 3টা ধারায়। একটা হলো সিআরপিসির 169 ধারা, একটা হলো সিআরপিসি 496 ধারা, আর একটা হলো সিআরপিসি 497 ধারা। অফিসার ইনচার্জ একজন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 3টা ধারার ক্ষেত্রে জামিন প্রদান করতে পারে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, এখন পারেন সিআরপিসির 169 ধারা। 169 ধারার বক্তব্যটা হলো যে থানার অফিসার ইনচার্জ বা কোন তদন্তকারী কর্মকর্তা যে মামলা তিনি তদন্ত করতেছেন, এই মামলা তদন্তের স্বার্থে তিনি যাকে গ্রেপ্তার করেছেন, তিনি যদি মনে করেন যে গ্রেপ্তারকৃত আসামিটাকে আদালতে প্রেরণ করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই। কথাটা কি বুঝতে পারছো? গ্রেপ্তারকৃত আসামিটাকে আদালতে প্রেরণ করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, বা উপযুক্ত কোনো সাক্ষ্য প্রমাণও পাওয়া যায় নাই, সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? সেক্ষেত্রে তিনি এই গ্রেপ্তারকৃত আসামিটাকে মুচলেকা নিয়ে থানা থেকে জামিনে মুক্তি দিতে পারেন। শোনো, অনেকের অনেক গাইডে অনেক কিছু আছে, সেটা আমরা পরে আলোচনা। এরপরে থানার অফিসার ইনচার্জ একজন আটক ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন, যে আটক ব্যক্তিকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন। কোন অপরাধের ক্ষেত্রে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে 496 ধারা, অর্থাৎ সিআরপিসি 496 ধারার বক্তব্যটা হলো থানার অফিসার ইনচার্জ একজন ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন যে ব্যক্তিটাকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, এবং সেটা অপরাধটা হলো জামিনযোগ্য অপরাধে। অর্থাৎ সিআরপিসি 496 ধারা অনুযায়ী জামিনযোগ্য অপরাধে যে পুলিশ অফিসার যে ব্যক্তিকে বা অফিসার ইনচার্জ যে ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, সেই ব্যক্তিটাকে তিনি তার মুচলেকা নিয়ে থানা থেকে জামিনে মুক্তি দিতে পারেন সিআরপিসি 496 ধারা অনুযায়ী। আর সিআরপিসি 497 ধারায় বলা আছে জামিনের অযোগ্য অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অফিসার ইনচার্জ যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে থাকেন, এবং সেই গ্রেপ্তারকৃত ব্যক্তিটা যদি নারী হয়, শিশু হয়, অসুস্থ হয়, বা 16 বছরের কম হয় স্যার। ওই তো শিশুর কথা বলা হয়েছে, শিশু হয়, সেক্ষেত্রে তিনি এই ব্যক্তিটাকে জামিনে মুক্তি দিতে পারেন। তবে অফিসার ইনচার্জ
সেই আসামিটাকে গ্রেপ্তার করবেন বিনা পরোয়ানায়। উনি পরোয়ানা মানে গ্রেপ্তার করে কাউকে জামিন দিতে পারবেন না। অর্থাৎ এখানে দেখবা অনেকগুলো গাইডে, অনেকগুলো বইয়ে বা অনেকগুলো ক্লাসে অনেকজন অনেকভাবে বোঝায়। এখানে বলা আছে অফিসার ইনচার্জের ক্ষমতা যদি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে থাকে, এই বিনা পরোয়ানায় গ্রেপ্তার ছাড়া তিনি কখনোই ছেড়ে দিতে পারবেন না। আদালতের পরোয়ানা বলে যাকে আটক করা হয়েছে সেই আসামিকে থানার অফিসার ইনচার্জ জামিনে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি মালেকুল। স্যার। জি স্যার। তো যদি আমার কথা সমস্যা হয় তাহলে তোমরা বইটা পড়ে দেখবা, বই কি লেখা আছে। হুম। আমাদের তো অনেকগুলো সমস্যা দেখা ঠিক যায়, আছে স্যার। আমরা অনেকে বুঝি না। হ্যাঁ, এই 496 497 আমরা অনেক কিছু বুঝতে চাই না, আমরা শুধু বলতে থাকি যে এটা এটা। তো আসলে আইনের যে ব্যাপারটা দেখো, কোন কোন ক্ষেত্রে জামিন মঞ্জুর করা যাবে বলছে, জামিনের অযোগ্য অপরাধে, বলছে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে, থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে বা আটক থাকলে বা আদালতে হাজির হইলে বা তাকে হাজির করা হলে, সে যদি, তার মানে কি, এই বিনা পরোয়ানায় থানার অফিসার ইনচার্জ কর্তৃক যদি আটক করা হয়ে থাকে, তিনি ওই আসামিটিকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু জামিন দিতে পারেন, কিন্তু এই আদালতে হাজির হইলে কিন্তু কি অফিসার ইনচার্জ জামিন দিতে পারেন না। তাকে হাজির করা হলে, তাকে যদি আদালতে হাজির করা হয় তাহলে কি পারবেন না। সে যদি অফিসার হেফাজতে থাকিবার সময় উক্ত আদালতের কার্যক্রমের কোন পর্যায়ে জামিন দিতে প্রস্তুত থাকে, অর্থাৎ যে অফিসারের কাছে আছেন সে যদি জামিননামা দিতে প্রস্তুত থাকেন তাহলে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝেন? এখানে স্পষ্ট করে বলা আছে যে থানার ভারপ্রাপ্ত অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে, তাহলে জামিনের অযোগ্য অপরাধ ব্যতীত কোন গ্রেপ্তারকৃত হলে থানার ভারপ্রাপ্ত, মানে অর্থাৎ তাহলে কি বলা আছে, তবে শর্ত থাকে যে আদালত উপযুক্ত মনে করিলে আচ্ছা মুক্তি দিতে পারবেন। এখানে স্পষ্ট বলা আছে, এই ধারা বলা হয়েছে জামিনে কে মুক্তি দিতে পারেন। বলা আছে যে বর্ণিত শব্দগুলো আদেশমূলক করা হয়েছে। এই ধারা যেহেতু আদেশমূলক করা হয়েছে সেহেতু এখানে বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নাই, অর্থাৎ বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করিয়া আদালত জামিন অস্বীকার করিতে পারেন না। আসামি নিশ্চয়তা দিলে বা মুসলেখা সম্পাদন করিলে জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর করিবার কোন জামিন যোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন মঞ্জুর অস্বীকার করিবার কোনো সুযোগ নাই। এখানে এই যে আমরা যে কথাটা বললাম, একজন পুলিশ অফিসার জামিন দিতে পারেন শুধুমাত্র সিআরপিসির 170, 100, দুঃখিত, 496, 497। তবে পুলিশের ক্ষেত্রে যে জামিনটা দেওয়া থাকে সেটা হলো কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক বিনা পরোয়ানায় আটক থাকে। বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার, জি বুঝছি স্যার, স্যার। বুঝতে পারছি স্যার, বিনা বুঝতে পারছি। পরোয়ানা গ্রেপ্তার। শুনো, এখানে আরো অনেক কিছু বলা আছে, এখানে কিন্তু স্পেসিফিক থানার ভারপ্রাপ্ত, এখানে কিন্তু ওই সিআরপিসি মূলত আসামিকে যে, অর্থাৎ এই যদি একজন পুলিশ অফিসারের কাছে যে আসামিটাকে আটক করা আছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে, এই আসামিটাকে কিন্তু আদালতও জামিন দিতে পারবে, আদালতও জামিন দিতে পারবেন। তো পুলিশকে 496, 497 ধারা জামিনের ক্ষমতা দেওয়া হয়েছে শুধুমাত্র যদি কিনা ওই পুলিশ অফিসার কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেন সেক্ষেত্রে। কিন্তু পরোয়ানা বলে গ্রেপ্তার করলে তাকে ছাড়া কোনো সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই তোমরা? জি স্যার, বলেন। কি কারো কিছু বলার আছে? না এই স্যার। এই সংক্রান্ত, আচ্ছা এখন এখানে কথাটা হলো, অন্যান্য গাইডে বাবা সিআরপিসি 57 ধারার বক্তব্য নেই। আমলের অযোগ্য
অপরাধ করেছে, তাকে আপনি জিজ্ঞাসা করছেন তার নাম ঠিকানা কি। সে যে নাম ঠিকানা দিছে তখন তোমার মনে হয়েছে নাম ঠিকানাটা সঠিক নাই, তুমি থানায় এনেছো, নাম ঠিকানা পেয়েছো, ছেড়ে দিয়েছো, তার মানে কি? কিন্তু জামিন না। জামিন কাকে বলে আগে বুঝতে হবে, জামিন কাকে বলে। জামিনের বক্তব্যটা হলো সাময়িক মুক্তি, আইন বলে। আবার তাকে তলব করলে হাজির হবে। কিন্তু এই 57 ধারায় তো নাম ঠিকানা ভুলের কারণে নিয়ে আসছো, নাম ঠিকানা সঠিক পাওয়া গেছে, ছেড়ে দিছো, আর তাকে ভবিষ্যতে কোনোদিন কোর্টে হাজির করতে হবে না। কিন্তু এই 496, 169 বা 497 ধারায় অফিসার ইনচার্জ যাকে জামিন দিবেন তাকে কিন্তু আদালতে হাজির হতে হবে। তাকে জামিন দেবেন সাময়িক সময়ের জন্য, যে অসুস্থ, তাকে জামিন দেওয়া হলে এই শর্তে সে আদালতে গিয়ে হাজির হবে, এই লক্ষ্যে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? স্যার। জি স্যার। তো এই জন্য সিআরপিসি 57 ধারা এখানে আসার কোনো সুযোগ নেই, যারা দেয় এটা ভুল দেয়। ঠিক আছে? কি আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। জি স্যার। আর আর কি স্যার? হ্যাঁ, মালেকুম। স্যার 157 ধারা 159, সরি, 57 ধারা 59 ধারায় যে জামিনটা দেয়া হয়, এটা কিভাবে প্রশ্ন আসতে পারে স্যার? 57 ধারায় কোন প্রশ্ন আসে? 57 ধারায় প্রশ্ন আসলে যে নাম ঠিকানা সঠিক না থাকলে, বা কোনো ব্যক্তি তথ্য গোপনের দায়ে কাউকে গ্রেপ্তার করা যায় কি, যদি যায় তাহলে কখন, বা পরিচয় যদি আহ, তার পরিচয় সম্পর্কে সন্দেহ হলে তাকে গ্রেপ্তার করা যায় কিনা, বিষয়টা বুঝতে পারছো? আর এই 169, 496, 497 প্রশ্নটা হলো এরকম যে পুলিশ কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে, বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক জামিনে মুক্তির ক্ষেত্রে, বা কোন কোন ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু বলার আছে? না, না স্যার। আচ্ছা, আচ্ছা, পরবর্তী প্রশ্ন হলো গ্রেপ্তারকালে আসামি মারা গেলে করণীয় কি, এরকমই নাকি? কে প্রশ্নটা করছিল? গ্রেপ্তারকালে যদি কোনো আসামি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে করণীয় কি, এই তো নাকি? স্যার। বেশ। আচ্ছা, এই গ্রেপ্তার কালে যদি কোনো আসামি মারা যায়, আসলে এই বিষয়টি সংক্রান্তে গ্রেপ্তার কালে এখানে যেহেতু বলা হয়েছে, ধরে নিতে হবে যে এটা পুলিশের হেফাজতে আসার আগে মৃত্যুবরণ করেছে, তাই না? তাহলে পুলিশ অফিসার কি করবে? তোমার প্রশ্নটা কিন্তু হয়নি। তোমার প্রশ্নটা ছিল এরকম যে গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গেছেন, যদি আপনি গিয়ে জানতে পারেন, অর্থাৎ প্রশ্নটা হলো এরকম যে সংশ্লিষ্ট পুলিশ অফিসারের করণীয় কি। এক, গ্রেপ্তারি পরোয়ানা বলে যাকে গ্রেপ্তার করতে গেছেন, গিয়ে দেখলেন মৃত্যুবরণ করেছে, অন্য থানা এলাকায় বসবাস করে, বা পলাতক রয়েছে, এটাই তো নাকি নাজমুল? মারা গেছে স্যার, পলাতকের কথা বলছেন স্যার, মারা গেছে। গ্রেপ্তারি পরোয়ানার আসামি মারা গেছে, এই তো? জি স্যার। জি দেখলো মারা গেছে, তাহলে তো এ নিয়ে আর কি হবে? না, এনিয়ার টেনিয়ার না, এখানে এখানে কথাটা বলি আমি। গ্রেপ্তারি পরোয়ানার কোনো আসামি যদি মারা যায়, পিআরবি 323-এর হতে বলা আছে নিখোঁজ, মানে মারার কথা বলা নেই, নিখোঁজ হয়, তার মানে মারা ব্যক্তিত্ব পাওয়া যাবে না। তখন করণীয় কি? সেক্ষেত্রে করণীয়টা হবে যে ব্যক্তির নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, এই পরোয়ানা তামিল করতে গিয়ে যদি কোনো পুলিশ অফিসার জানতে পারেন যে এই পরোয়ানার আসামি পলাতক আছে, মৃত্যুবরণ করেছে, কিংবা অন্য থানা এলাকায় অবস্থান করতেছে, অন্য থানা এলাকায় অবস্থান করলে আপনি গ্রেপ্তারি পরোয়ানা কখনোই ফেরত পাঠাতে পারবেন না, কিংবা বিদেশে আছে তাও ফেরত পাঠাতে পারবেন না। শুধুমাত্র মারা গেছে মর্মে জানতে পারলে আপনার কাজ হবে ওই পরিবারের কাছ থেকে তার মৃত্যুর সনদপত্র সংগ্রহ করা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার কর্তৃক একটা মৃত্যুর সনদপত্র গ্রহণ করে আদালতের নিকট আবেদন করা যে আদালত, এই পরোয়ানার আসামিটা এইভাবে মৃত্যুবরণ করেছে, এই তার প্রমাণপত্র, আপনি অনুমতি দিলে আমি এই গ্রেপ্তারি পরোয়ানাটি এ থানার থেকে আপনাকে ফেরত পাঠাইতে চাই। আদালত যদি আদেশ দেয় তারপরে ফেরত পাঠাবে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো আসামি পলাতক আছে, বিদেশে আছে,
এই পরোয়ানা কখনো ফেরত পাঠানোর সুযোগ নাই। শুধুমাত্র আদালতকে অবহিত করা যাবে যে বিজ্ঞ আদালত এই পরোয়ানার আসামি বর্তমানে বিদেশে অবস্থান করতেছে, সে কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না, এবং বাস এটা অবহিত করে গ্রেপ্তারি পরোয়ানাটা থানায় থাকবে। কারণ আজকে তুমি পরোয়ানা ফেরত পাঠাই দিলে, কালকে সে বিদেশ থেকে চলে আসবে, তখন তুমি কি দিয়ে ধরবা? কারণ সিআরপিসির 75-এর 2 ধারায় বলা আছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, আদালতের নির্দেশ ছাড়া এটা প্রেরণ করার সুযোগ নেই। কাজে কাজে তুমি এরকম তথ্য জানতে পারলে সেই তথ্যটা তুমি কি করতে পারো, তুমি আদালতকে অবহিত করতে পারো। এই গ্রেপ্তারি পরোয়ানার যে আসামিটা আছে, এই আসামিটা তো আসলে মারা গেছে, তখন তোমার কি করতে হবে? তার মৃত্যুর সনদপত্র, অর্থাৎ এই যে আইনের মধ্যে বলা আছে যে একজন ব্যক্তি যে মারা গেছে এটা কিভাবে প্রমাণ করতে হবে, বলতে হবে এটি মৃত্যুর সনদপত্র ছাড়া তাকে। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। কারো কিছু বলার আছে? স্যার এ রুল বি রুল এই সম্পর্কে একটু বলুন স্যার। আচ্ছা, এরোল এবং জি বিরল। স্যার। এরোলের প্রশ্ন আসছে না, এরোল কাকে বলে বা বিরল কাকে বলে। এখন প্রশ্ন আসে এরোল এবং বিরল বলতে কি বোঝেন? হ্যাঁ, আসলে দাঁড়াও। এখন এই এনইআর এর প্রশ্নগুলো এভাবে আসে না, এনইআর এর প্রশ্নগুলো আসে এখন এইভাবে যে আপনি থানার একজন অফিসার, আপনি জানতে পারলেন আপনার থানা এলাকায় একজন লোক দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছেন, তার চাল চলন আপনার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। তো এই ধরনের ঘটনার ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন? মানে তুমি জানতে পারলে তোমার থানা এলাকায় একজন লোক চলাফেরা করতেছে, তার চলাফেরা গুলো কেমন জানি মনে হচ্ছে। তো তার তথ্য জানার জন্য, অর্থাৎ তোমার থানা এলাকায় যে ব্যক্তি বসবাস করতেছে এই ব্যক্তির তথ্য জানার জন্য তুমি যদি অন্য থানা এলাকায় পত্র প্রেরণ করো, এটাকে কি রোল বলা হয়? এরোল না বিরল? বি রুল স্যার। বিরল স্যার। আর তোমার থানা এলাকায় থেকে যদি কেউ চলে যায় তাহলে সেটা এরোল, এই তো। অর্থাৎ জি তুমি স্যার। যেটা, জি স্যার। তুমি তোমার থানা এলাকার থেকে যে চলে গেছে, তো ঘটনাটা হলো এরোল এবং বিরল। এটা যে বিষয়টা হলো যে অপরাধ দমনের সহায়ক ভূমিকা পালন করে। আসলে অপরাধ দমনের সহায়ক ভূমিকা পালন করে এই জন্যই যে তোমার থানা এলাকা থেকে যে ব্যক্তি চলে গেছে সেই ব্যক্তি সম্পর্কে তুমি যদি সংশ্লিষ্ট থানায় একখানা পত্র দিয়ে জানাও, অর্থাৎ সেখানে তুমি যদি আহ এরোল ইস্যু করে তাদেরকে অবহিত করো, তাহলে ওই ব্যক্তিটা এরোল পাওয়ার পর তিনি কি করবেন? পাওয়ার পর তিনি ওই ব্যক্তিটার সম্পর্কে নজর রাখবে। তো নজর রাখলে তার দ্বারা অপরাধ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা। আর এরকম ভাবে তোমার থানা এলাকায় যে অপরাধ করে তোমার থানা এলাকায় বসবাস করতেছে বা তার আচরণ তোমার ভালো মনে হচ্ছে না, তুমি যখন তার তথ্য জানার জন্য সংশ্লিষ্ট থানায় পত্র প্রেরণ করবা, করার পর তথ্য নিয়ে তুমি যদি তার প্রতি গতিবিধি লক্ষ্য করো, তাহলে তার দ্বারাও কিন্তু অপরাধ করা সংগঠিত করা সুযোগ নাই, সংগঠন করার মানে সুযোগ নাই। তা সেক্ষেত্রে কি হচ্ছে যে এই জন্য বলছে এরোল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে। এখন এই এরোল আর বিরলের ঘুরে ফিরে অনেক সময় দিয়ে দেয়। বুঝতে পারছো আমার কথাটা? হলো জি স্যার। স্যার প্রশ্ন কিভাবে হয় সাধারণত স্যার? আমি তো বলেই দিলাম রে বাবা, এরোল এবং বিরল অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করে। প্রশ্ন আবার কিরকম হবে? আবার এগুলো দেখা যেতে পারে গল্পের মতো বলতে পারে যে ওই বললাম যেটা, যে তোমার থানা এলাকায় একজন লোক বসবাস করতেছে দীর্ঘদিন যাবৎ, সে তোমার এলাকায় বসবাস করতেছে কিন্তু তার চলাফেরা তোমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এরকম ব্যক্তির তথ্য জানার জন্য তো আপনি অফিসার ইনচার্জ হিসেবে আপনার করণীয় কি? এরকমই আসে। কোনটা আসবে এটা তো বোঝা বড় মুশকিল। এবারের পরীক্ষার প্রশ্ন যে কি হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে, নাকি রে সোহেল? জি জি স্যার। স্যার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। কালকে সকালে ক্লাস হবে না, আমরা জানাবো। আমি এমসিকিউ গুলো রেডি করতেছি তোমাদের জন্য, যে কোনগুলো এমসিকিউটা আমরা আমরা মূলত এমসিকিউ পরীক্ষাটা সকালে নেবো, তবে কালকে নেব না। আমরা এমসিকিউটা নেওয়া শুরু করবো জরুরি ভাবেই। আর আগামীকালকে আমি তোমাদের পরীক্ষা নেব।
আমি আজকে সারাদিন বাইরে ছিলাম, এই জন্য পরীক্ষা নিতে মানে পরীক্ষার প্রশ্ন রেডি করতে পারিনি। কালকে তোমাদের লিখিত পরীক্ষা হবে রাত 9টার সময়। সবাই চেষ্টা করবা পরীক্ষায় অংশগ্রহণ করতে, কারণ যেভাবে আমরা প্রশ্ন লিখবো মুখস্থ দেখবা যে প্রশ্ন চোখের সামনে দৌড়াচ্ছে, কিন্তু উত্তরটা সঠিকভাবে লিখতে পারো নাই। আর অনুরোধ থাকবে যারা আমার এই কথাটা শুনছে, আমরা কালকে রাত 9টার সময় হোয়াটসঅ্যাপে এই প্রশ্ন প্রশ্ন আমরা দিয়ে দেবো, সবাই যেন উত্তরগুলো সেই হোয়াটসঅ্যাপে পাঠায়। তো এখানে যে বক্তব্যটার কথা হলো, এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে আমরা পরীক্ষাতে দেব সেটা যেন মানসম্মত হয়। 1.5 লাইন 2 লাইন সামনে পরীক্ষা, এটা যেন না লেখে কেউ। আর যদি কেউ মনে করে যে না পরীক্ষা দেওয়ার কোনো দরকারই নেই, তাহলে না, অন্তত হাতের লেখাটা চর্চা করার জন্য পরীক্ষাটা দিতে হবে। তো সবাই ভালো থাকো। কালকে রাত্রে তোমাদের সাথে কথা হচ্ছে না, ইনশাল্লাহ পরীক্ষা নেবো আমি, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। পরশুদিনকে কিছু প্রশ্ন দিছিলাম, একটা প্রশ্ন, ও প্রশ্নের কি- ছবি পাঠাই দিছিলাম গ্রুপে। ও আচ্ছা, আমি এটা খেয়াল করিনি, কি প্রশ্ন বলো তো? গ্রুপে দেওয়া আছে স্যার। বুঝলাম, গ্রুপে দেয়া আছে, কি আছে? সবুর, হাফিজুল, রাইসুল, 3 ভাই। ভাই এগুলা এইগুলা প্রশ্ন আমি পরীক্ষার উত্তর দেই না, বুঝছো? না স্যার, এই যে ইন্সপেক্টরশিপের প্রশ্ন স্যার, না ভাই, ওটা এগুলো ইন্সপেক্টরশিপের প্রশ্ন। শোনো, আমি বলি এগুলো, এখানে যেমন প্রশ্ন আছে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে, এগুলো একটা প্রশ্ন হতে পারে, বা ইন্সপেক্টর লুব্রিক্যান্ট দোকানে এরকম লিটার ভেজাল মোবিল পাইলেন, এগুলো আমাদের দরকার নেই। আমরা এখানে একটা নিতে পারি যে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কথা উল্লেখ না থাকলেও একজন তদন্তকারী কর্মকর্তা ধর্ষণ সম্পর্কে চার্জশিট দিতে পারেন কিনা। ধর্ষণের চার্জশিট দেওয়ার সুযোগ নেই, তবে ধর্ষণের চেষ্টা তিনি চার্জশিট দিতে পারেন। এগুলো কোনো প্রশ্ন না ভাই, এইগুলো তোমরা পড়বা না, পড়বা এই যে একটা মোবিল পাইছে না কি পাইছে, এগুলো কোনো প্রশ্ন তোমাদের মধ্যে চিন্তা করার সুযোগ নেই। বুঝতে পারছো? না স্যার, ওই প্রথমের যে প্রশ্নটা, যে ক খ কে হত্যার এগুলো অভিযোগ রাখো, হলে এগুলা কিছু নয়, সরলটা পড়ো। যেমন একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে হত্যা করার জন্য প্ররোচনা দিয়েছে, এগুলো আমরা প্ররোচনা যে ধারাগুলো আছে এগুলো পড়বো, এগুলো প্রশ্ন আছে আমাদের কাছে। বুঝতে পারছো? আমরা আলোচনা জি করবো, স্যার। চিন্তার কিছু নাই। সবাই ভালো থাকো, সবার কাছে অনুরোধ করলাম কালকে যে আমরা পরীক্ষা নেব সবাই যেন পরীক্ষায় অংশগ্রহণ করে, ঠিক আছে? এই যে আমাদের লোক জি অর্ধেক স্যার। চলে গেছে, অলরেডি চলে গেছে সবাই। যাক, যে চলে যাবে সে তো যাবেই। ভালো থাকো সবাই, ধন্যবাদ।